আরাকান আর্মির হাতে মায়ানমারের জেনারেল নিহত। এদিকে বেলুচিস্তান জুড়ে তাণ্ডব, ব্যাংক লুট, ভবন থানায় আগুন। জানাবো দুবাইয়ে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার 41। আরও জানাবো নাইজেরিয়ায় বন্যায় কমপক্ষে 115 জনের প্রাণহানি, ভেসে গেছে বহু মানুষ। জানাবো স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ জানাবো ম্যাকহো এখন ইসরায়েলের চোখে ইহুদি রাষ্ট্রবিরোধী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আরাকান আর্মির হাতে মায়ানমারের জেনারেল নিহত। চীনা বিনিয়োগ কেন্দ্র কিয়াও উকফিউর দখল নিতে আসা আরাকান আর্মি এর সঙ্গে লড়াইয়ে এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। রাখাইন রাজ্যের কৌশলগত এই বন্দর ঘিরে চলমান সংঘর্ষে জান্তা বাহিনীর একাধিক অবস্থান দখল করেছে বিদ্রোহীরা। রাখাইনদের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কিয়া উকফিউ রামি সড়কের পাশে পিয়াইনসিকাই গ্রাম সংলগ্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। কিয়া উকফিউ শহর থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকায় জান্তাদের একটি সদর দপ্তর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। এই ছাড়া চীনের তেল ও গ্যাস টার্মিনালের কাছাকাছি লড়াইয়ের খবর মিলেছে। এর আগে গত সোমবার 26শে মে আরাকান আর্মির স্নাইপার হামলায় মারা যান ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিউ আও ও এক সেনা ক্যাপ্টেন। কিয়াও মিউ আও 11 নম্বর ডিভিশনের একজন কৌশলবিদ ছিলেন। পরে তার মরদেহ বিশেষ বিমানে ইয়াঙ্গুনে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় 45 বছর বয়সী কিয়াও মিউ আও কর্তব্য পালনকালে মারা গেছেন। গত বৃহস্পতিবার ইয়াঙ্গুনের মিংগালাডন সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে কিয়াও উকফিউ শহর রক্ষা করতে জান্তা সরকার, স্থল, নৌ ও বিমান বাহিনীকে একযোগে ব্যবহার করা হচ্ছে। তবে পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বেলুচিস্তান জুড়ে তাণ্ডব, ব্যাংক লুট, ভবন থানায় আগুন। বেলুচিস্তানের সুরাব শহরে গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলায় এক জেলা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিনদ এক বিবৃতিতে এই ঘটনাকে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোর এক ঘৃণ্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এছাড়া একটি ব্যাংক লুট করা হয় এবং একাধিক সরকারি কর্মকর্তার বাড়িতে হামলা চালানো হয়, যার মধ্যে অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজস্ব হিদায়তুল্লাহ বুলেদিও ছিলেন। রিনদ বলেন, বুলেদি তার বাসভবন রক্ষা করতে গিয়ে শহীদ হন। তার এই আত্মত্যাগ নতুন এক সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, হামলার সময় ওই বাসায় নারী ও শিশুরা উপস্থিত ছিল। রিনদ আরও বলেন, ভারত পৃষ্ঠপোষিত গোষ্ঠীগুলোর ভারতের হয়ে এই হামলা চালিয়েছে এবং জানান, এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা দেশবিরোধী শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ করতে বদ্ধপরিকর। দুবাইয়ে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি, গ্রেফতার 41। দুবাই পুলিশের একটি বিশেষ অভিযানে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের 41 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে একটি হোটেলে অবস্থান করছিল বলে জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটিকে তার ভিক্ষা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। এছাড়া গ্রেফতার সবাই আরব নাগরিক বলে জানিয়েছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের আল মিসবাহ নামের বিশেষ অভিযানে ধৃতদের কাছ থেকে 60,000 দিরহামের বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই অপারেশন পরিচালনা করে দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতাধীন ডিপার্টমেন্ট অফ সাসপেন্স অ্যান্ড ক্রিমিনাল ফিনোমেনা। এক নাগরিক জরুরি নাম্বার 901 কল সেন্টারে ফোন করে কয়েকজন ব্যক্তিকে তাসবিহ ও প্রার্থনার আনুষঙ্গিক সামগ্রী বিক্রির ছলে মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখার তথ্য দেন। এরপর মনিটরিং ও অ্যানালাইসিস সেকশন ঘটনাস্থলে নজরদারি শুরু করে এবং 3 জন আরব নাগরিককে পণ্য বিক্রির ছলে সহায়তা চাওয়ার সময় হাতে নাতে আটক করে। নাইজেরিয়ায় বন্যায় কমপক্ষে 115 জনের প্রাণহানি, ভেসে গেছে বহু মানুষ। নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভয়াবহ বন্যার ঘটনায় এখনও উদ্ধারকারীরা নিখোঁজদের খুঁজে যাচ্ছে। বুধবার রাতে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতে শহর ও আশপাশের অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেকগুলো পুরোপুরি ভেসে গেছে নাইজার নদীতে। নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু হোসেইনি বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত 115 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে, কারণ বন্যার পানি দূরবর্তী এলাকা থেকে এসে মানুষজনকে ভাসিয়ে নদীতে নিয়ে গেছে। তিনি বলেন, নদীর নিচের দিকেও মরদেহ উদ্ধার করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যাটি ক্রমেই বেড়ে চলেছে। তিনি আরও জানান, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। একটি পরিবারের 12 জনের মধ্যে মাত্র 4 জনের সন্ধান পাওয়া গেছে।
স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর বিদ্যমান 25% শুল্ক দ্বিগুণ করে 50% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পেনসিলভানিয়ার পিটসবার্গের এক সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত মার্কিন স্টিল শিল্পকে পুনরুজ্জীবিত করবে, চীনের উপর নির্ভরতা কমাবে এবং জাতীয় নিরাপত্তাকে মজবুত করবে। তিনি আরও জানান, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে ওই এলাকায় স্টিল উৎপাদনে $14 বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, এই চুক্তির চূড়ান্ত খসড়া এখনও তিনি দেখেননি বা অনুমোদন দেননি। সমাবেশে ট্রাম্প আরও বলেন, কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিং হবে না এবং প্রত্যেক মার্কিন স্টিল কর্মী $5,000 প্রাপ্য বোনাস পাবে। তবে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য চুক্তি নিয়ে কর্মীদের মধ্যে একটি বড় উদ্বেগ ছিল, জাপান কিভাবে ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তিগুলো মানবে। এই সংগঠনটির কর্মীদের বেতন ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দেখভাল করে থাকে। ম্যাকো এখন ইসরায়েলের চোখে ইহুদি রাষ্ট্রবিরোধী। গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দাবি করেছে, গাজায় কোনো মানবিক অবরোধ নেই, এটি একেবারেই মিথ্যা। তারা আরও জানায়, জিহাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে চাপ প্রয়োগ করার বদলে ম্যাকো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে 7 অক্টোবর, যা 2023 সালে হামাসের আক্রমণের দিকে ইঙ্গিত করে। হামাসের ওই আক্রমণই গাজা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল। এদিকে গত সপ্তাহে ইসরায়েল 2 মাসেরও বেশি সময় ধরে চলা সরবরাহ নিষেধাজ্ঞা আংশিক শিথিল করলেও গাজায় খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতির কারণে সহায়তা এখনও ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ম্যাকো শুক্রবার সিঙ্গাপুরে এক প্রতিরক্ষা সম্মেলনে বলেন, যদি আমরা গাজাকে পরিত্যাগ করি এবং ইসরায়েলের জন্য ফ্রি পাস তৈরি করি, তবে সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রয়োজন হলে নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্ব নয়, এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা। বর্তমানে ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যার উদ্দেশ্যে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই সমাধানের ঘোর বিরোধী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামাস ইতিমধ্যে ম্যাকোর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে কেন ফ্রান্সের দৃষ্টি প্যালেস্তাইনের রাষ্ট্রের স্বীকৃতি। ম্যাকো এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এক যৌথ বিবৃতিতে গাজা থেকে প্যালেস্টাইনি জনগণকে জোরপূর্বক সরিয়ে নেয়ার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তাদের লক্ষ্য একটি শর্ত সাপেক্ষে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করা, যাতে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকারকে সম্মান জানানো হয়। গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হতে থাকলেও কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর কিছু সাহায্য প্রবাহিত হতে শুরু করেছে। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যেখানে 1/5 জনগণের জন্য অনাহারের শঙ্কা রয়েছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি করেছে, যা শুরু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর।